হতাশাগ্রস্ত হয়ে তিনি প্রথমে তার নিজের সন্তানকে পানিতে ডুবিয়ে মেরেছেন এবং তারপর নিজে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। খুবই মর্মান্তিক ঘটনা। জুয়েল হাসান সাদ্দাম বেশ কয়েকদিন ধরেই, এই বছরের বোধহয় এপ্রিল মাস থেকে, 2025-এর এপ্রিল থেকে তিনি কারাগারে আছেন। বাগেরহাটে বাড়ি হলেও উনি আছেন যশোরে যে কারাগার, সেই কারাগারে। এবং সাদ্দামের স্ত্রী, তারও বয়স খুব বেশি না, 22 বছর বয়স দেখলাম পত্রপত্রিকায়, এবং তার একমাত্র সন্তানের বয়স 9 মাস মতো। এই সন্তানের জন্ম, সন্তানকেও উনি দেখেন, জন্মটা উনি দেখেননি। সাদ্দাম তখন জেলে ছিলেন, তখনই এই সন্তানের জন্ম হয়েছে, এরকম শুনেছি আর কি, যা লেখা পড়লাম। এবং কোনোদিন তার সন্তানকে সে কোলেও নিতে পারেনি, কারণ সে জেলেই ছিল। সাদ্দামের স্ত্রী তার সন্তানকে থাকতেন, তার স্বামীর জামিনের জন্য বারবার বিভিন্নভাবে চেষ্টা করেছেন। কোথায় জন্য পড়লাম যে সাদ্দামের স্ত্রী নাকি রুহুল আমিন হাওলাদারের আত্মীয়, ঘনিষ্ঠ আত্মীয়। রুহুল আমিন হাওলাদার মানে জাতীয় পার্টি যিনি নেতা ছিলেন, একসময় মন্ত্রী ছিলেন, তার নাকি ঘনিষ্ঠ আত্মীয়। কোথায় দেখলাম কেউ বলেছেন মেয়ে, কেউ বলেছেন ভাগ্নি, আমি ঠিক জানি না কোনটা, কিছু একটা হবে। যেহেতু রুহুল আমিন হাওলাদারের যদি ঘনিষ্ঠ আত্মীয় মেয়ে অথবা ভাগ্নি যাই হন না কেন, নিশ্চয়ই তারা জামিনের জন্য অনেক চেষ্টা করেছেন, কিন্তু জামিন হয়নি। এই মেয়ের ভাইরা বলছেন যে এই মেয়েটি নাকি তার হাজব্যান্ডকে খুব ভালোবাসতো এবং তাকে ছাড়াতে না পেরে হতাশাগ্রস্ত হয়ে তিনি প্রথমে তার নিজের সন্তানকে পানিতে ডুবিয়ে মেরেছেন এবং তারপর নিজে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। খুবই মর্মান্তিক ঘটনা। আমি এই ঘটনায় কিভাবে ব্যাখ্যা করব? আমি কিন্তু মানে মেয়েটাকে দোষী দিই, ভাই তুমি যদি মরতে চাও মরো, মরাটাই তো ইসলামের দৃষ্টিতে তুমি আত্মহত্যা করতে পারো না, পৃথিবীর কোনো আইনেও তুমি আত্মহত্যা করতে পারো না। আত্মহত্যা একটা অপরাধ, কিন্তু তারপরে তুমি তোমার পেইন সহ্য করতে পারোনি, তুমি হয়তো মারা যাচ্ছ, যাও, তুমি তোমার সন্তানটাকে এভাবে কেন মারলো? তুমি সন্তানটাকে হত্যা করেছো। আমার কিন্তু এই মেয়ের প্রতি খুব একটা সমবেদনা আমি প্রকাশ করতে পারছি না, সরি, যদি কেউ কিছু মনে করেন করবেন, বাট আমি এই নারীর প্রতি খুব একটা আমার কোনো সমবেদনা নাই। কারণ ওনার একজন শিশুকে সে হত্যা করেছে, তো সে পারে না। তা যত পেইনই থাকুক না কেন, যত অভিযোগ থাকুক, আর যদি সে রুহুল আমিন হাওলাদারের আত্মীয় হন অথবা তার স্ত্রী সন্তান হন, কন্যা হন অথবা তার ভাগ্নি হন, যাই হন, তাহলে তো মানে উনি তো এতটা অভাবেও ছিলেন না যে না খেয়ে থাকবেন, তাও তো নয়। তাহলে উনি ওনার সন্তানকে কেন হত্যা করবেন? এই সন্তানের জীবন তো তার জীবন না, এটা সে পারে না, অন্যায় করছে সেটা। যাক, সেটা ব্যাপার না, আমি ওটা নিয়ে আলোচনা করছি না আপাতত, অবশ্যই এটা বড় ব্যাপার, বাট ওটা নিয়ে আমি আলোচনা করছি না। আমি যেটা নিয়ে বলতে চাচ্ছি সেটা হলো, যেটা নিয়ে সবাই এখন আলোচনাও করছেন এবং বলছেন যে এই স্ত্রী এবং সন্তানের মৃত্যুতে তার জানাজায় অংশ নেওয়ার জন্য কেন সাদ্দামকে সুযোগ দেওয়া হলো না? এটা কিন্তু একটা ভ্যালিড পয়েন্ট। কেন পারবে না সুযোগ দেওয়া তাকে? প্যারোলে মুক্তি দেওয়ার এটা বহু নিয়ম আছে, আমরা আগের সরকার আমলে দেখেছি, বিভিন্ন সরকার আমলে দেখেছি। বাবা মা, আত্মীয় স্বজন, সন্তান মারা গেলে পরে যত বড় আসামি হন না কেন তিনি, তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। প্যারোলে মুক্তি মানে কি? হাত করা পরেই তাকে নিয়ে আসা হয়, পুলিশ প্রহরে তিনি আসেন এবং জানাজায় অংশ নেন, দাফন করেন, তারপরে আবার তাকে জেলখানায় নিয়ে যাওয়া হয়। এক্ষেত্রে সাদ্দামকে প্যারোলে মুক্তি দেওয়া হয়নি। নানা রকম কাহিনী বলছে, মানে বাগেরহাটের জেলা প্রশাসক বলছেন যে তার কাছে অ্যাপ্লিকেশন নিয়ে আসছিল, তিনি বলছেন এটা তো আমার এখানে না, আপনাকে যশোর যান, আবার যশোর যে করা এটা সময় সাপেক্ষ ব্যাপার, এই সমস্ত নানা রকম কথাবার্তা বলা হচ্ছে। এগুলো আমার কাছে সবই খেলো অজুহাত মনে হয়। অজুহাতে মানে এই জেলা প্রশাসক তো সঙ্গে সঙ্গে তাকে মেল করে দিতে পারতেন, টেলিফোনে বলতে পারতেন, এগুলো তো তেমন কিছু ব্যাপার না রে ভাই, এক জেলা থেকে আরেক জেলা যেতে কতক্ষণ লাগতো। কিন্তু এখন সবাই নানা ধরনের অজুহাত দিয়ে নিজের গায়ের চামড়া বাঁচানোর চেষ্টা করছেন। বিষয়টা যখন নাকি হইচই পড়ে গেছে, তখন তারা ভেবেছেন এটা কিভাবে আমার ঘাট থেকে সরিয়ে আরেকজনের ঘাড়ে চাপানো যায়, অথবা একটা বায়বীয় ঘাড়ে চাপানো যায়। এই ধরনের নানা ধরনের নকশা তারা এখন করবেন এবং করছেন, আগামীতেও করবেন। এটা নিয়ে আজকে আমি দেখলাম যে আজকে মন্ত্রণালয়ে আমাদের যিনি স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত, উনি আবার একই সঙ্গে কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা। তো উনি কৃষি মন্ত্রণালয়ে একটা ব্রিফ করছিলেন, সেখানে একজন সাংবাদিক ওনাকে জিজ্ঞাসা করতে গেলে উনি এই প্রশ্নের উত্তর দিলেন না, বললেন যে এখানে আমি কৃষিতে আছি, আমি কৃষির উত্তর দেব, অন্য কোনো উত্তর দেব না।
এটা কেমন কথা? উনি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তারপর বলে তাহলে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসি। ওই না, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যখন এটা নিয়ে আলোচনা হবে তখন আসবেন। মানে আমি এই লোকটার সেন্স দেখে আমি হতবাক হয়ে যাই। উনি আজকে কৃষি মন্ত্রণালয়ে আসছেন, ঠিক আছে, তাহলে আজকে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক কোনো কমেন্ট দরকার হয়, মন্ত্রীর কমেন্ট অথবা উপদেষ্টা বলি, তার যদি কমেন্ট দরকার হয়, তাহলে মানুষ কি করবে? ওনাকে যেখানে পাবে সেখানে যে জিজ্ঞাসা করবে, এটি তো নিয়ম। আমরা তো সাংবাদিকতা করেছি, এটাই নিয়ম। তো উনি এখানে বসে ওখানকার কথা বলবেন না কেন? কেন বলবেন না? আবার ওখানে তাহলে ওখানে চলেন না, ওখানেও উনি যাবেন না, ওখানে যেদিন মিটিং হবে সেই দিন আলাপ করবেন। তাহলে এই ঘটনা নিয়ে ওনার কমেন্ট আজকে দরকার নাই। প্রশ্ন উঠেছিল, এক সাংবাদিক বলেছিলেন যে এই সাদ্দামকে আপনারা কেন জেলে আটকে রাখছেন? সে ছাত্রলীগ করতো, ঠিক আছে, করতেই পারে। ছাত্রলীগ আপনারা নিষিদ্ধ করেছেন, ওকে নিষিদ্ধ করেছেন। তো নিষিদ্ধ করার পর কি সে ছাত্রলীগের কোনো সাংগঠনিক কর্মকাণ্ডে অংশ নিয়েছে? তাহলে তাকে আটকে রাখছেন কেন আপনারা জেলে? উনি কি বললেন? আমরা জেলে কাউকে আটকে রাখি না, একমাত্র ক্রিমিনালদের আটকে রাখি। এই কথাটা শুনে আমার কাছে এত হাসি পেল যে উনি এগুলি, মানে মানুষের তো একটা সেন্স আছে। উনি মনে করেন কি সবাই বোধহয় ওনার মতো বয়স হয়ে গেছে, সবাই বোধহয় সবকিছু ভুলে গেছে। আওয়ামী লীগের কেউ হলেই তারা জামিন দেওয়া হবে না কেন? এটা কোন আইনে আছে ভাই? এটা কোন আইনে আছে? সাদ্দামের বিরুদ্ধে আপনার অভিযোগ থাকতে পারে, তাকে আপনি বিরুদ্ধে মামলা করেন, বিচার হবে। এই যে তাকে আপনি বিনা বিচারে আটকে রেখেছেন, তাকে জামিন দিচ্ছেন না, জামিন পাওয়াটাকে একটা মানুষের নাগরিক অধিকারের মধ্যে পড়ে না? জামিন পাওয়াটা তার অধিকার, এখানে তো কোনো দয়া দাক্ষিণের ব্যাপার না, এটা তার অধিকার। আপনি তার বিচার করেন, আর বিচার চলাকালীন তাকে জেলে বসে থাকতে হবে কেন? এই অভিযোগ তো মিথ্যাও হতে পারে, এই অভিযোগ তো অন্য ভুলও হতে পারে। যদি দেখা যায় এই অভিযোগটা ভুল, 100 বছর বেকেছে খালাস পেয়ে গেল, তাহলে তাকে এতদিন আটকে রাখলেন, এবং তাকে আটকে রেখে রাখার কারণে যে তার সন্তান এবং স্ত্রীর মৃত্যু হলো, এই মৃত্যুর কোনো মূল্য নাই। ভাবুন, শেষ মুহূর্তে তার মৃত স্ত্রী এবং সন্তানকে জেল গেটে নিয়ে 5 মিনিট দেখানো হচ্ছে। ভাবুন তো ওই সময় সাদ্দামের মনে কি চলেছিল, ভাবুন। এবং এই যে তার মনের মধ্যে যা চলেছে, এটা কি তার মধ্যে কোনো শান্তি দিয়েছে, প্রশান্তি দিয়েছে? তার মধ্যে কি একটা ক্রোধের জন্ম দেয়নি?